শেখ হাসিনা চাইলে নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির নামে কপিরাইট আইনে মামলা করতে পারে, কারণ কেপি শর্মা হুবহু হাসিনার পলায়নকে কপি করেছে। শেখ হাসিনার মতোই ছাত্র জনতার বিক্ষোভে সে পদত্যাগ করেছে, এরপর একইভাবে হেলিকপ্টারে করে দেশ ছেড়েছে। তবে হাসিনার পালানোটা মাস্টারপিস, বাকিগুলো এর সস্তা কপি। বাংলাদেশের মতো নেপালে ছাত্র জনতার বিক্ষোভে সরকারের পতন ঘটলেও সেখানে কোনো মাস্টারমাইন্ডকে খুঁজে পাওয়া যাচ্ছে না। নেপালে যদি বিএনপির কোনো শাখা থাকতো তাহলে তারা স্লোগান দিত, তারেক রহমান জানেন নাকি নেপালের পার্লামেন্ট দখলের নায়ক আপনি? স্কুল কলেজের মাসুম বাচ্চারা আমাদেরকে মুক্ত করেছে। কেঁদে কেঁদে এমন বক্তব্য দেওয়ার জন্য নেপালে বোধহয় কোনো রাজনীতিবিদ নেই। সে যাই হোক, কেপি শর্মা ওলির সাথে শেখ হাসিনার পার্থক্য অনেক, তবে একটা জায়গায় দুজনের ভীষণ মিল আছে। সেটা হলো দেশ ত্যাগের সময় তারা নিজ দলের নেতাকর্মীদের বিপদে রেখে গেছেন। নেপালের অর্থমন্ত্রীকে রাস্তায় পেয়ে জনগণ ফ্লাইং কিক দিচ্ছে, আর এটা দেখে বাংলাদেশের মানুষজন আফসোস করছে, কারণ হাসিনা সরকারের মন্ত্রীদেরকে এভাবে তারা নিজেদের কবজায় পায়নি। অন্যদিকে নেপালের জনগণ চাইলে বাংলাদেশের গণভবনের কথা ভেবে আফসোস করতে পারে। বাংলাদেশের অভ্যুত্থানের দিন গণভবনের হাঁস মুরগি থেকে টিভি, ফ্রিজ সবকিছুই ভাগ বাটোয়ারা হয়েছিল। গণভবনে ঢুকে অনেকে ইচ্ছে মতো ভোজন করেছিল, কিন্তু নেপালে সেটা হয়নি। এদিক থেকে দেশটির জনগণ নিজেদেরকে দুর্ভাগা ভাবতে পারে। সরকার পতনের পর নেপালের সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেওবা জনতার ধোলাই খেয়ে ঘাসে বসেছিল। অন্যদিকে বাংলাদেশের সাবেক বিচারপতি মানিক শুয়েছিল কলাপাতার উপর। বাংলাদেশের সাথে নেপালের এই আন্দোলনের আরও কিছু বিষয়ে মিল আছে। বাংলাদেশের তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছিলেন, আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। অন্যদিকে নেপালের সরকার সরাসরি সোশ্যাল মিডিয়ার উপর কড়াকড়ি আরোপ করেছিল। পলকের মতো বুদ্ধি থাকলে এমন না করে পুরো ইন্টারনেট বন্ধ করে দিয়ে একটা অজুহাত দিলেও তাদের এই হাল হতো না। নেপালের কেপি শর্মা ওলির সরকার ক্ষমতায় বসেছে বছরখানেক আগে। শেখ হাসিনাও অভ্যুত্থানের 7-8 মাস আগেই নতুন করে ক্ষমতায় বসেছিলেন, কিন্তু দুজনের কেউই নিজেদের মেয়াদ শেষ করতে পারেননি। প্রথমে শ্রীলঙ্কা, এরপর বাংলাদেশ, ইন্দোনেশিয়া এবং নেপাল, চারপাশে যেভাবে সরকার বিরোধী আন্দোলন শুরু হয়েছে এটা দেখে হয়তো সবচেয়ে বেশি ভয়ে আছে নরেন্দ্র মোদী। কিন্তু অন্যান্য দেশের জেনারেশন জেড বা জেনজি আর ভারতের জেনজিদের মধ্যে পার্থক্য হয়তো মোদীকে টিকিয়ে দেবে। বাংলাদেশের রাজনীতির গুরুত্বপূর্ণ টপিক হয়ে উঠেছে পিআর পদ্ধতির নির্বাচন। পিআর হবে কি হবে না, হলে কি ক্ষতি কি লাভ, সেসব বিষয়ে চলছে যুক্তিতর্ক। এদিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, নেপালে পিআর পদ্ধতিতে নির্বাচন হয়, ফলে অস্থিতিশীল সরকার গড়ে ওঠে এবং সাধারণ মানুষের আকাঙ্ক্ষা প্রতিফলিত হয় না। সেখানে অভ্যুত্থানের অন্যতম কারণ সেই পিআর পদ্ধতি। আলালের এই কথা শুনে নেপালের বিক্ষোভকারীরা বলতেই পারে, আমি কি তার মধ্যে বিক্ষোভ ঢালছি? বাংলাদেশে হাসিনার পলায়নের পর ছাত্ররা ঠিক করেছিলেন নোবেলজয়ী ডক্টর ইউনূস হবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। নেপালের জেনজিরা সরকার প্রধান হিসেবে চাইছে আন্ডারগ্রাউন্ডের হিপহপ র্যাপার বালেন্দ্র শাহকে। বাংলাদেশে ক্ষমতায় একবার যে বসে সে স্বেচ্ছায় কিছুতেই সেটা ছাড়তে চায় না। কিন্তু নেপালের ক্ষেত্রে বিষয়টা ভিন্ন। নেপালের রাজনীতি যেন একটা পরিপূর্ণ সার্কাস। কয়েক মাস বা বছর পর পর সেখানে সরকার পড়ে যায়, নতুন সরকার আসে, আবার পড়ে যায়। শেখ হাসিনাকে তাড়ানোর সময় বাংলাদেশের মানুষের মধ্যে যে ঐক্য দেখা গিয়েছিল, পরে সেটা শীত নিদ্রায় চলে গেছে। অন্যদিকে নেপালের জনগণ এই চায় গণতন্ত্র আবার রাজতন্ত্র ফেরানোর জন্য তারা আন্দোলন করে। অনৈক্যের দিক থেকে দুই দেশের মিল আছে। সরকার প্রধানদের পলায়নের স্পষ্ট মিল খুঁজে পাওয়া গেছে।